মেলায় ঘুরতে গিয়ে একটা মেয়ের উপরে নজর আটকে গেল। মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। মেয়েটার হাসিটা যেন কলিজা ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। এমন সুন্দরী ললনা এর আগে আমি কখনো দেখিনি। এক কথায় বলতে পড়ি। এমন সময় তিশান ডাক দিয়ে বলে, আরে দোস্ত, মেয়েটা তো চলে যাচ্ছে। তিশানের কথায় হুঁশ ফিরে আসলো। হ্যাঁ তাই তো, মেয়েটা তো চলে যাচ্ছে। এখন কি করা যায় বন্ধু? মেয়েটা তো কলিজায় দাগ লাগিয়ে দিয়েছে। চল একটা কাজ করি, মেয়েটার পিছু নিই। ওকে চল। আমি আর তিশান মেয়েটার পিছু নিলাম। মেয়েটা মেলায় ওর বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলিজাটা বারবার খালি মোচড় দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ভরা মজলিসে সবার সামনে প্রপোজ করি, কিন্তু না, তা করা যাবে না। এভাবে প্রায় 30 মিনিট মেয়েটার পিছু নিলাম। মেয়েটাও হয়তো কিছু টের পেয়ে গেছে। হঠাৎ দেখি মেয়েটা আমার দিকে আসছে। বন্ধু এখন কি করব? মেয়েটা তো আমার দিকে আসছে, কিন্তু তিশানের কোনো সারা শব্দ নাই। পাশে ফিরে দেখি বেটা পালিয়েছে। এখন তো বুক ধুকপুক ধুকপুক করছে। শালা কি স্বার্থপর বন্ধুরে, বিপদের সময় লেজ গুটিয়ে পালিয়েছে। মামুর বেটা, একবার সুযোগে পাই তোমাকে। স্বার্থপর বন্ধুর পরিচয় আমিও দিব। মেয়েটা একদম আমার কাছে চলে আসে আর বলল, এই ছেলে, কি সমস্যা তোমার? কোথায় কি সমস্যা? এই কথা ঘুরাচ্ছিস কেন রে তুই? সমস্যা যদি নাই থাকে তাহলে আমার পিছু কেন নিচ্ছিস? আমি চুপ করে আছি। কিরে, কথা বলছিস না কেন? এত সময় তো আমার পিছু পিছু ঠিকই ঘুরঘুর করেছিস, এখন কথা বলতে সমস্যা কোথায়? আসলে সত্যি বলতে কি, প্রথম দেখায় আপনাকে ভালো লেগে গেছে। ভালোবেসে ফেলেছি, তাই আপনার পিছু নিয়েছি। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? বলে গালের মধ্যে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমি তো উড়াইথ মেয়েটার কাণ্ড দেখে। মেলার অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় একদম মাথা কাটা যাচ্ছে। এই তোর কত বড় সাহস যে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? দেখতে তো পুরো ফকিন্নির মতো লাগে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আমার বাবা কি করে জানিস? আমার বাবা হচ্ছে ওসি। আর তোকে দেখতে তো মনে হয় কৃষকের ছেলে, গাইয়া কোথাকার। তারা তোর ব্যবস্থা করছি। বাবাকে এখনই ফোন দিচ্ছি। লকআপে ঢুকিয়ে যখন কোষে কয়েকটা দিবে, এমনি প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে। মেয়েটা ওর বাবাকে ফোন করে আসতে বলে। কি করব কিছুই মাথায় কাজ করছে না। লোকজন জড়ো হয়ে গেছে। মানুষজন সবাই আমাকে চিড়িয়াখানার পশুর মতো ঘুরে ঘুরে দেখছে। মাথা নিচে নামিয়ে রেখেছি। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে আর তার থেকে মোটামুটি একটা বয়স্ক লোক নেমে আসে। যতটুকু সম্ভব উনি মেয়েটার বাবা। মেয়েটা দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। পাপা, ওই ছেলেটা আমার সাথে অসভ্যতাম করেছে। আমার দিকে আঙ্গুল দেখিয়ে দিয়ে বলল, এই ছেলে, আমার মেয়ের সাথে অসভ্যতম করা? চল বেটা, তোকে থানায় নিয়ে তোর খাতির জন্য করছি। লোকটা আমার কলার ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। স্যার আপনি প্লিজ একটাবার আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট ওনার পিছু নিয়েছিলাম। প্লিজ স্যার, আমায় ছেড়ে দিন। এই ছেলে, তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস? তোকে এভাবে হবে না। লাথি খাওয়া মানুষ কখনো কথায় শুধরাবে না। এই সেলিম, গাড়ি থেকে মোটা রোলারটা নিয়ে আয় তো। স্যারের কথা মতো সে মোটা রোলারটা নিয়ে এসে স্যারের হাতে দিল। স্যার সোজা লাঠিটা হাতে নিয়ে আমায় হাঁটুর মধ্যে সজোরে একটা বাড়ি মারে। আমি তো বাড়ি খেয়ে মনে হয় এখনই উপরে চলে যাব। ব্যথায় মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। এদিকে মানুষ চেয়ে চেয়ে হাসছে আর বলছে, না না, একদম ঠিক হয়েছে বেটার সাথে। ফ্ল্যাট কর মেয়েদের সাথে, একদম একদম উচিত শিক্ষা দেওয়া উচিত বেটাকে। চুপচাপ গাড়িতে ওঠ, না হয় লোকজনের সামনে এমন উদম কেলাবো, মান সম্মান তো যাবে, প্লাস শরীরে একটা হাড়ও ঠিকঠাক জায়গায় খুঁজে পাবি না। না না স্যার প্লিজ, আমি উঠছি। আমি মাটি থেকে উঠে দাঁড়াই আর মাগো বলে চিৎকার দিয়ে আবার মাটিতে বসে যাই। ব্যথার চোটে উঠে দাঁড়াতেও পারছি না। ওসি স্যার রেগে গিয়ে আমাকে টেনে হেঁচড়ে গাড়িতে তোলে। বেটা, অনেক ঢং ধরেছি, এসব ঢং আমার সামনে ধরে কোনো কাজ হবে না। এদিকে ব্যথায় আমার কলিজা বের হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমাকে থানায় নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলে। এই বেটাকে নিয়ে গিয়ে লকাপে ঢোকা। আমার মেয়ের সাথে অসভ্যতম করে, ওর কত বড় সাহস! ওকে মেরে ওর হাড্ডি গুড্ডি এক করে দিই। কাল সকালের আগে যেন বেটা কোনো রকম ছাড় না পায়। সকালে আমি এসে যেন দেখি বেটা আধমরা হয়ে গেছে। না হয় কিন্তু তোদের কপালে শনি আছে। স্যার আপনি টেনশন নেবেন না, ওর মাথা থেকে এইসব 2 নম্বরের চিন্তা একদম বের করে ফেলে দেব। তারপর ওসি স্যার চলে যায় আর আমাকে লকআপে ঢুকিয়ে
সারা রাত মারধর করে। আমার রুহু যেন এখনই বের হয়ে যাবে। সকালবেলা ওসি স্যার আসে আর আমাকে লক আপ থেকে বের করে ওনার সামনে নিয়ে যায়। বেটা এখন কেমন লাগছে? তুই জানিস না কার মেয়ের দিকে নজর দিয়েছি। ভবিষ্যতে এসব করার আগে দেখে নিবি ওই মেয়ের বাবা আমার মতো বড় অফিসার কিনা। এবারের মতো ছেড়ে দিলাম, যা বাড়ি যা। মনে মনে হাসছি আর বলছি, হায় রে পাওয়ার, তুই সামান্য একটা থানার ওসি মাত্র, ওটা নিয়ে এত অহংকার বাপ মেয়ের। আর আমি কে সেটা যদি তুই জানতি তাহলে মাটি ছিদ্র করে সেটার নিচে ঢুকে যেতি। যাক, সমস্যা নেই, সময়ের অপেক্ষায় বসে থাকলাম। আমারও সময় আসবে, একক দশকে সব হিসাব করে নিব। কম দামি কাপড় আর নর্মাল গেট আপ নিয়ে থাকি বলে চোখে পড়ে না। থানা থেকে বের হয়ে 2 কদম যেতেই 20-25টা দামি গাড়ি আমার সামনে দাঁড় করায়, যেমন ল্যাম্বরগিনি, ভেনেনো, মার্সিডিজ বেঞ্জ, মেব্যাক, ফেরারি, পিনিনফারিনা, সেরজিও, মেবাক, এক্সেলেরো ইত্যাদি এই টাইপের গাড়ি। সব কয়টার দরজা অটোমেটিক খুলে যায়। আমি একটাতে উঠে বসে গেলাম, তারপর সেটাতে করে বাসায় চলে যাই। সেটা এক কনস্টেবলের চোখ এড়ায়নি। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। সে ভাবছে যেই ছেলে সারা রাত লকআপে বন্দি থেকে বাইর পেল, সেই ছেলে সকালবেলা এত দামি গাড়ি। কনস্টেবল যেন কোনো মতে হিসাব মিলাইতে পারতেছে না। সে গিয়ে ওসি স্যারকে সব বলে। ওসি স্যার যেন বিশ্বাসই করতে পারছে না। সে থানার সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে, তারপর সে নিজের চোখে দেখে। ওসির তো হুঁশি উড়ে গেছে, তার চোখ জোড়া বড় বড় হয়ে কপালে উঠে আছে। এটা কি করে সম্ভব? যে গাড়ি আমরা কয়েক বছর মেহনত করে কিনতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর এমন খ্যাত মার্কা ছেলের কাছে এত দামি মডেলের গাড়ি, তাও আবার বিভিন্ন ব্র্যান্ডের, যে গাড়ি শহরের কোটিপতিরাও কেনার ক্ষমতা রাখে না। আমি আমার ভাড়া বাসায় চলে এলাম। গাড়িগুলো আমায় নামিয়ে দিয়ে ওদের গন্তব্যে চলে গেল। শরীরের ব্যথায় নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে আমার। না রান্না করব না, বাহির থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিব। কিন্তু হাঁটাচলা করতে পারছি না, মনে হচ্ছে যেন পায়ের হাড়টা ভেঙে গেছে, ব্যথায় কাতর হয়ে যাচ্ছি। তাই ডক্টরের কাছে গেলাম। উনি আমার পা দেখেই বলে দিল পায়ের ভিতরের হাড় ভেঙে একটার উপর একটা উঠে গিয়েছে। উনি রাতারাতি প্লাস্টার করে দিল। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। সারা রাত পায়ের ব্যথায় ঘুম হয়নি, কিন্তু যত যাই হোক আমার ক্লাসে যেতে হবে, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা। এখন ঠিকঠাক মতো ক্লাস না করলে পরীক্ষায় আন্ডা পাবো। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। মেইন রোডে উঠে রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা হয়েছি। ও, আপনাদের তো বলাই হয়নি আমার পরিচয়। আমার নাম আকাশ, সে তো সবাই জানেন। মা ভাই বোন তাদের পরিচয় গল্পের সাথে থাকলে পেয়ে যাবে। আর আমি পড়ি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। এবার গল্পে আসা যাক। কোনোভাবে গিয়ে কলেজে পৌঁছালাম। পায়ে ব্যান্ডেজ প্লাস পরনে কোনো ভালো জামা কাপড়ও নেই। সবাই আমাকে দেখে হাসছে, কেউ কেউ তো টিটকারি করে বলছে, ওই যে দেখ কলেজে নাম্বার 1 খ্যাতটা যাচ্ছে। কি আর করবো, লজ্জায় মাথা নামিয়ে হাঁটা দিলাম। মাথা নিচু করে হাঁটছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় মাগো বলে ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলাম। ব্যথার উপরে ব্যথা পেয়েছি, রুহু যেন এখনই বের হয়ে যাবে। কিন্তু সব কিছু ফেলে কার সাথে ধাক্কা লাগলো সেটা দেখার জন্য মাথা উপরে তুলতেই দেখি কালকের মেয়েটা, যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মেয়েটা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবে। কিন্তু আমি কি করব, আমি তো ইচ্ছে করে এমন করিনি। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। আসলে সরি, আমি ইচ্ছা করে এমন করিনি। মেয়েটা আমার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। ওই ছোট লোকের বাচ্চা, তুই আমার পিছু পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস। কালকের মারে তোর কি শিক্ষা হয়নি? পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, কি বলিস? আমি এই খ্যাতদের কলেজে ট্রান্সফার হয়ে এসেছি? ছি, আমার ভাবতেও তো গা শিউরে উঠছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, পোশাক আশাকে যদি মানুষকে খ্যাত আর ছোট লোক নির্বাচন করা হয়, তাহলে তোরা আমার কাছে এর থেকে বড় খ্যাত। তোরা যেই কাপড় পরে নিজেকে মডার্ন আর বড়লোক দাবি করছিস, সেই কাপড় দিয়ে আমার ঘরের ময়লা পরিষ্কার করে থাক আর নিজেকে মহান বলে পরিচয় দিব না। আমি খ্যাত তাই আমাকে সবাই খ্যাত বলে। এই ছোট লোক, তুই এখনো যাসনি? দূর হ আমার চোখের সামনে থেকে। সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, কারণ নতুন একটা মেয়ে আসলো, সেই পর্যন্ত কথা শোনাতে কমতি দিল না।
কলেজের সবাই তো কথা শোনাই, আর আজকে নতুন একজন আসলো, সেও কথা শুনিয়ে দিল। মন খারাপ করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে প্রথমে বেঞ্চে বসলাম, কিন্তু স্যার এসে আমায় অপমান করে উঠিয়ে দিল আর বলল, এই ছেলে, তোমায় কতদিন বলেছি এমন নোংরা জামাকাপড় পরে কলেজে আসবা না, তাও আজ পরে এসেছো, যাও শেষ বেঞ্চে গিয়ে বসো। তিশান আজ কলেজে আসেনি, তাই মন খারাপ হলেও ভালো করার মতো কেউ নেই। সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে, সেটা রোজ এর একটা রুটিন। তবে সবার কথা শুনে নিজের কাছে নিজেকে খুব অপমান লাগে। আজ নিজের কিছু নেই বলে সবাই এমন খোঁটা দেয়, তবে আবার নিজেকে নিয়ে গর্ব করি, কারণ ছেঁড়া নোংরা কাপড় পরিধান করলেও সেটা নিজের টাকায় কেনা। ক্লাস শেষ করে ভাঙা পা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। হেঁটেই যেতে হবে, পকেটে টাকা নাই। দুপুরে বাসায় গিয়ে কী খাবো সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কলেজের সীমানা পার হতেই কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়লো। ভাই আপনি আমাদেরকে বাঁচান, আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নাই। প্লিজ ভাই, আপনি আবার আগের রূপ ফিরে আসেন। নারে ভাই, তার হবে না। তোদের ভাই মরে গেছে বলে মুচকি একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় এসেছি। বাসায় আসার পর পাটা যেন মাটিতে ফেলতে পারছি না, ব্যথায় জানটা মনে হয় এখনই বের হয়ে যাবে। এদিকে পকেট ফাঁকা, কিভাবে কি করব মাথায় যেন কাজ করছে না। না, পাশের দোকানটাতে গিয়ে দেখি বাকি দেয় কিনা। বাসা থেকে বের হতে দেখি সেই ছেলেটা যে আমার পা চেপে ধরেছিল। আমি ওকে দেখেও না দেখার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম, মামা আমাকে কিছু খাওয়ার জিনিস দিন, পরে টাকা হলে বিল দিয়ে যাব। দেখো মামা, আমার দোকানে অল্প টাকার মাল, তার মধ্যে যদি তোমাকে বাকি দেই আমার পেট চলবে কিভাবে? শরমে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম। একটু পর দেখি কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে। গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো খাবার নিয়ে। এই কি রে, তোর কি চাই? বললাম না আমি আর আগের রূপে ফিরে যাব না। ভাই আপনি যাই করেন, কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই। আপনি চলে আসার পর থেকে আমাদের অবস্থা নরকে পরিণত হয়ে গেছে। শহরের কোনো জায়গায় গিয়ে থাকতে পারছি না। ভাই প্লিজ আপনার পায়ে পড়ি, আমাকে আপনার সাথে রাখুন। আমার নিজেরই তো থাকার জায়গা নাই, তোমাকে কিভাবে রাখবো? ভাই দরকার হয় আপনার ঘরের এক কোনায় পড়ে থাকবো, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব আমি দেখব। প্লিজ আমাকে না করিয়েন না। আচ্ছা থাকো। ছেলেটার নাম সিয়াম, সে আগে আমার কাজের সাথী ছিল, তাই না করলাম না। ভাই আপনার জন্য কিছু খাবার এনেছি, সেগুলো খেয়ে নিন। আমার খুব খিদে পেয়েছে, তাই খেতে শুরু করলাম। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা পকেট থেকে বের করে হাতে নিই। নাম্বারটা দেখেই চোখ কপালে উঠে যায়। আল্লাহ, এ তো আম্মুর নাম্বার। ফোনটা রিসিভ করতেই আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা তুই কোথায় রে? কেমন আছিস তুই? আম্মু আছি কোনো এক রাজপ্রাসাদে, আর তোমাদের দোয়ায় ভালো আছি। না, বাবা প্লিজ, আর কতদিন এভাবে রাগ করে থাকবি?